বক্তব্যটি নিয়ে কথা বলবো। আব্দুল ওয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নেই। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই, এটা তার বক্তব্যের মূল অংশ। ভেতরে যদিও অনেক কথা আছে। তো এই দুটি জায়গা নিয়ে কথা বলার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি নিয়ে আগে কথা বলতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম, তথ্য ও আইসিটি উপদেষ্টা, একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেভাবেই বিএনপির কয়েকজন নেতা তারা স্বৈরাচার হাসিনার সেই মিশন বা দিল্লির সেই মিশন বাস্তবায়নে মাঠে নেমেছেন। তাদের অন্যতম দুজন ব্যক্তি আমি বলবো, একজন হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি এক ভয়ঙ্কর ধরনের অভিযোগ করেছে, বলা হচ্ছে ছাত্ররা যদি রাজনীতি করে তাহলে তাদের সরকারে যাওয়া ঠিক হয় নাই, এবং বিএনপির কথাবার্তায় ইঙ্গিত হচ্ছে নাকি যে তারা 1/11 মতো একটা সরকার চাচ্ছে। দর্শক, এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। পাশাপাশি বিএনপির এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করেছেন। দুইটা আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো বিএনপি কেন জানি 1/11 মতো একটা সরকার আনতে যাচ্ছে, অর্থাৎ সামরিক শাসন জারির মতোই তারা কাজ করছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। চলুন আলোচনাগুলো শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। বিএনপির দুইজন নেতার দুটি বক্তব্যকে কেন্দ্র করে কয়েকটি কথা বলা দরকার মনে করছি। বিএনপির দুইজন নেতার একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিগত কিছু সময়ের এবং বর্তমান সময়ের তো বটেই বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদদের একজন। বিএনপির সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেছেন বর্তমান সরকারকে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের দরকার হবে নির্বাচনের জন্য। তার কথাটা অনেকটা এইরকম। আরেকটি বক্তব্য দিয়েছেন 2-3 দিন আগে বিএনপির আরেকজন নেতা, তিনি মূলত ব্যবসায়ী নেতা, বিএনপিরও নেতা, আব্দুল ওয়াল মিন্টু। ব্যবসায়ী নেতা হলেও তিনি বিএনপিতে গুরুত্বপূর্ণ নেতা, এবং আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তিনি বিএনপির আরো গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হবে বলে ধারণা করি। তো আব্দুল ওয়াল মিন্টুর বক্তব্যটি নিয়ে কথা বলবো। আব্দুল ওয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নেই। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই, এটা তার বক্তব্যের মূল অংশ। ভেতরে যদিও অনেক কথা আছে। তো এই দুটি জায়গা নিয়ে কথা বলার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি নিয়ে আগে কথা বলতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম, তথ্য ও আইসিটি উপদেষ্টা, একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, নাহিদ ইসলাম বলেছেন যে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে আরেকটি 1/11 সরকারের ইঙ্গিত আছে। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এখন তিনি দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সেই হিসাবে বর্তমান সময়ে তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদই বলবো, তিনি রাজনীতিবিদ। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বিএনপিতে তারেক রহমানের বক্তব্যের পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য স্থান পাবে গুরুত্ব বিবেচনায়। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কথা বলেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগের মতো বক্তব্য যখন তার মুখ দিয়ে আসে তখন সেটা নিয়ে আলোচনা হবে, এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন, অনেক কথা বলেছেন, আমি সবগুলো কথা নিয়ে আলোচনা করব না। তো যে কথা বলেছেন সেই কথায় তিনি আবার জোর দিয়ে বলেননি এখন পর্যন্ত সরকার নিরপেক্ষ নয় এমন কোনো কাজ করেছে। তিনি এও বলেননি যে সরকার নিরপেক্ষতা দেখাবে না। এইখানে যদি কিন্তু বা এরকম একটা ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে যে সরকার যদি নিরপেক্ষতা দেখাতে না পারে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ একজন মানুষ, রাজনীতিবিদ, যেটা ঘটে নাই সেই বিষয়ে তিনি যদি একটা কথা বলেন এবং সেটা নিয়ে যদি বিতর্ক তৈরি হয় এবং সেটা নিয়ে যদি প্রতিপক্ষ পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট
পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার যদি আওয়ামী লীগ যদি সেটার সুযোগ নেয় বা আরেকটি ১/১১ সরকারের যদি ইঙ্গিত বহন করে, নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটা বাংলাদেশের বর্তমান সময়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিপজ্জনক। সেই কারণে বাংলাদেশের রাজনীতিতে এখন যে অবস্থার মধ্যে আছে সেই অবস্থার মধ্যে সরকার পরিচালনা করছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ পলাতক, তারা তাদের সেই ফ্যাসিস্ট চেহারা নিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছে। সেরকম একটা জায়গাতে সবচেয়ে গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদদের মধ্যে অন্যতম একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বলেন যে সরকার নিরপেক্ষতা দেখাতে না পারলে ১/১১ নিরপেক্ষ সরকারের দরকার হবে, এই বক্তব্যটি আমার ধারণা অনেক রকমের ইঙ্গিত বহন করে নাহিদ ইসলাম যে ধরনের কথা বলেছেন। সুতরাং আমার প্রত্যাশা থাকবে যে বিএনপির মতো দলের কাছ থেকে এই রকমের বক্তব্য আসার ক্ষেত্রে আরো অনেক চিন্তা ভাবনা করে তারপরে আসা দরকার। এখানে যে কথাটি বলা হচ্ছে যে যারা সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যে ৩ জন সরকারে আছেন, যেহেতু শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আছেন, তো শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাজনৈতিক সরকারের সঙ্গে থাকছেন। আবার শিক্ষার্থীরা যদি একটি রাজনৈতিক দল গঠন করে তাহলে সেই দলটি সরকারের অংশ হয়ে যাবে কি না প্রশ্ন উঠতে পারে। প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, এটা নিয়ে তর্ক হবে, বিতর্ক হবে, আলোচনা হবে। কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করবেন এটা মোটামুটি ভাবে স্বীকৃত, পরিচিত, জানা গেছে। সেই সময়ে তাদের যারা উপদেষ্টা আছেন তারা কি করবেন? তারা কি সেই দলের অংশ থাকবেন? তারা কি দল থেকে সম্পূর্ণরূপে সরে আসবেন? অথবা এখন সরকারের মতো সরকার চলবে, তারা যে রাজনৈতিক দলটি গঠন করবেন রাজনৈতিক দলটি তাদের মতো করে চলবে, সেই রাজনৈতিক দলের সঙ্গে এই ৩ জন উপদেষ্টার কোনো সম্পর্ক থাকবে না। তারা যদি নির্বাচন করতে চান তাহলে তারা কি পদত্যাগ করে সরকার থেকে বের হয়ে গিয়ে নির্বাচন করবেন, না সরকারের থেকে নির্বাচন করবেন? এই সমস্ত অনেকগুলো যদি কিন্তু প্রশ্ন আছে। সেই সমস্ত যদি কিন্তু প্রশ্নের উপরে নির্ভর করছে সরকার নিরপেক্ষতা দেখাতে পারলো কি পারলো না। এত আগে যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়, এইভাবে যদি প্রশ্ন তোলা হয়, তাহলে অন্যেরা এর সুযোগ নেয়ার জন্য মুখিয়ে থাকবে, সেটাই স্বাভাবিক। বিএনপির পক্ষ থেকে নিশ্চয়ই দাবি করা হবে যে রাজনৈতিক দল গঠন করলে শিক্ষার্থীদের প্রতিনিধিরা সরকার থেকে বের হয়ে যাবেন। এখন সেটা তারা কোন সময় বের হয়ে যাবে? যদি বিষয়টি এমন হয় যে দল গঠন করা হলো, দলের মতো দল চললো, শিক্ষার্থীরা উপদেষ্টা হিসেবে থাকলেন, আমি জানি না কি করবেন, এটা আমি ধারণা করছি, উপদেষ্টা হিসেবে থাকলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, তারিখ নির্ধারণ করা হলো, সেই সময়ে যদি তারা যদি নির্বাচন করেন, সেই সময়ে যদি তারা বের হয়ে যান, সরকার থেকে পদত্যাগ করে বের হয়ে যান, এবং তারা যদি বলেন যে সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকলো না, তারা এখন নির্বাচন করবেন, তাহলে কি খুব বেশি বিতর্কের কোনো সুযোগ থাকবে বা অবকাশ থাকবে? কি হবে আমরা জানি না, এটা আমি যে ধারণা করলাম। তো সুতরাং এই জায়গাটিতে নির্বাচনের আরো যেহেতু প্রায় বছর খানেক, যদি খুব দ্রুতও হয় তবুও সেটা নির্বাচন হবে এবছরের ডিসেম্বরে, আর যদি একটু দেরিতে হয় তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে। তো সেই হিসেবে যদি ধরে নেই যে প্লাস মাইনাস 1 বছর সময় আছে, তার মানে হলো বিষয়টি নিয়ে কথা বলার, বিষয়টি নিয়ে আলোচনা করার যথেষ্ট সুযোগ আছে। এবং বিএনপির মতো রাজনৈতিক দলের যে বিচক্ষণতার পরিচয় দিয়ে এতদিন পর্যন্ত তারা যে সরকারকে সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করছে, সেই ধারাটাই অব্যাহত থাকা দরকার। মির্জা ফখরুল তো এই সরকারকে সহায়তা করার ব্যাপারে তার তো কোনো রকম কোনো দ্বিমত নাই, তার বক্তব্যে নাই। তিনি মাঝে মধ্যেই নির্বাচন চাইছেন, এটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাইবেন, এতে অবাক হওয়ার কিছু নেই। সেটা জুন জুলাই নির্বাচন চাক, ডিসেম্বরের নির্বাচন চাক, বা যে কোনো সময়, তো নির্বাচন চাওয়ার মধ্যে তো আর কোনো বিরোধের ব্যাপার নেই। মতবিরোধ থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দলের খুব সতর্ক থাকতে হবে যে ফ্যাসিস্ট আওয়ামী শক্তি যেন এই জায়গাটিতে কোনো সুযোগ নিতে না পারে। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই বিএনপির ভেতরে থেকে এই বিষয়টি আরো গভীরভাবে চিন্তা ভাবনা মানে নিশ্চয়ই করা হবে বলে আমি প্রত্যাশা রাখি।
এবারে আসি বিএনপির ব্যবসায়ী নেতা মির্জা আব্দুল আওয়াল মিন্টুর বক্তব্যে। আব্দুল আওয়াল মিন্টুর বক্তব্যটি আমার কাছে মনে হয় যে অত্যন্ত ক্ষতিকর একটি বক্তব্য। অত্যন্ত ক্ষতিকর বক্তব্য এই কারণে যে আওয়ামী লীগ প্রায় 16 বছর ধরে বিএনপির উপরে যে নিপীড়ন নির্যাতন করেছে, দেশের সাধারণ জনমানুষের উপরে যে নিপীড়ন নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, আর্থিক খাত লুটপাট করেছে, এই যে আওয়ামী লীগের অপরাধ, এই সব অপরাধের পরেও বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা যদি বলেন যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই, তাহলে বিষয়টি মাঠ পর্যায়ের বিএনপি নেতাদের কাছে, কর্মীদের কাছে কি তথ্য যায়? আমি কি বলছি দ্বন্দ্বটাকে জিইয়ে রেখে আরো জটিল করতে? বিষয়টি তা নয়, এটা তো আদর্শিক দ্বন্দ্ব। আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে, আওয়ামী লীগ মানুষকে গুম করেছে, আওয়ামী লীগ নারীদের গুম করেছে, শিশুদের গোপন কারাগারে রেখেছে, আওয়ামী লীগ গুলি করে মানুষ হত্যা করেছে, এই আন্দোলনে আওয়ামী লীগ 1, 1.5 বা 2,000 মানুষকে হত্যা করেছে। তো বিএনপির সঙ্গে এটা কি দ্বন্দ্বের কারণ না? নাকি আব্দুল আওয়াল মিন্টু এতে ক্ষতিগ্রস্ত হননি? আব্দুল আওয়াল মিন্টুর নামে 300-400 মামলা হয়নি, যেটা হাবিবুর নবী খান সোহেল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির শরফিত আলী সপু, নীরব, এই যে নেতারা আছেন এদের নামে হয়েছে? লক্ষ লক্ষ মামলা হয়েছে, লক্ষ মানে মিথ্যা মামলা, গায়েবী মামলা। এটা আব্দুল আওয়াল মিন্টুকে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হন নাই? এই কারণে তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নাই। তিনি বলছেন যারা হত্যাকারী, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো বিরোধ নাই, যারা কিছু করে নাই তাদের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। এটা তো আদর্শিক দ্বন্দ্ব তো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের অবশ্যই আছে। যারা অপরাধ করেছে তারা তো করেছেই। আর একটা বিষয়টি বুঝতে হবে যে মাঠ পর্যায়ে যে অপরাধ করেছে, অপরাধীকে সে শুধু একা? শেখ হাসিনার নির্দেশে অপরাধ হয়েছে। যে হেলমেট বাহিনী বিএনপিকে পিটিয়েছে, শিক্ষার্থীদের পিটিয়েছে, ওই হেলমেট বাহিনীর জন্মদাতাকে, ওই হেলমেট বাহিনীর জন্মদাতা শেখ হাসিনা, ওই হেলমেট বাহিনীর শেল্টারদাতা আওয়ামী লীগ। দ্বন্দ্ব না থাকলে তো মনে হয় যে বিএনপি তাহলে ওই জিনিসগুলোকে, আব্দুল আওয়াল মিন্টু ওই জিনিসগুলোকে সমর্থন করেন। আবার আব্দুল আওয়াল মিন্টু এখানে একটু ফাঁক রেখেছেন, বলেছেন যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে। দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে, দলীয় ভাবে অপরাধ করেছে। আওয়ামী লীগ যে এই যে 3, 4, 5 তারিখে যে গুলি করে মানুষ হত্যা করলো, এটা কি শুধুমাত্র যার হাতে অস্ত্র দেওয়া হয়েছে সেই দায়ী? এটা আওয়ামী লীগ দল হিসেবে দায়ী। আওয়ামী লীগের বহু ত্যাগী নেতাকর্মী আছে যারা বিরক্ত আওয়ামী লীগের উপরে, ক্ষুব্ধ তাদের উপরে, কিন্তু সেই সমস্ত ত্যাগী নেতাকর্মীরা তো তাদের নামে মামলা দিয়ে অহেতুক হয়রানি করা হোক, আমি সেটা বলছি না। তাদেরকে অহেতুক জেলে নেওয়া হোক, আমি অবশ্যই সেটার বিরুদ্ধে। কিন্তু দ্বন্দ্ব তো আছে। কোনো দ্বন্দ্ব নাই বললে তাহলে বিএনপির রাজনীতির ভিত্তিটা কি থাকে? সুতরাং এই যে আব্দুল আওয়াল মিন্টু যে কথা বললেন, এই সমস্ত কথা বলা বিএনপি নেতৃবৃন্দের অবশ্যই সজাগ দৃষ্টিতে পর্যবেক্ষণ করা দরকার, এবং যে কোনো কথা বর্তমান সময়ে অনেক হিসেব নিকেশ করে বলা দরকার। আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়াতে চলছে, একটা পরিকল্পিত প্রোপাগান্ডা চলছে। বিএনপির এখন চিন্তা করা দরকার যে এই যে পরিকল্পিত প্রোপাগান্ডাটা তারা কিভাবে মোকাবেলা করবে। সেই জায়গাটিতে বিএনপির সরকারকে সহায়তা করা দরকার, সরকারের সঙ্গে আলোচনা করা দরকার। সরকারের যেমন উদ্যোগ নেওয়া দরকার, একই সঙ্গে বিএনপিরও উদ্যোগ নেওয়া দরকার। তা না করে এমন কথা যদি এখন বিএনপি নেতৃবৃন্দের এবং গুরুত্বপূর্ণ নেতাদের মুখ থেকে আসে, তাহলে পরিস্থিতি ঘোলাটে করাটা আওয়ামী লীগের জন্য সহজ হয়, এবং সেটা যদি আওয়ামী লীগ সহজ করতে পারে তাহলে বর্তমান সরকারকে দুর্বল করে দেওয়া যায়। বর্তমান বদলে যাওয়া পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে ডোনাল্ড ট্রাম্পের আগমনে এমনিতেই নানা রকমের শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কা আগামী দিনে অনেক জটিল আকারও ধারণ করতে পারে। ট্রাম্প বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, এই এত সরল বিষয় নয়, ওই রকম নয়, কিন্তু বিষয়টা অনেক রকমের জটিলতা তৈরি করতে পারে সামনের দিনগুলোতে। যেমন বিদেশি সহায়তা যদি মার্কিন যুক্তরাষ্ট্র সত্যি সত্যিই বন্ধ করে দেয় একেবারে স্থায়ীভাবে, তাহলে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর জটিলতা তৈরি হবে। রোহিঙ্গা ইস্যুতে কি জটিলতা তৈরি হবে সেটা নিয়ে আলাদা করে কথা বলবো, আলাদা একটা এপিসোড করব। কিন্তু আজকের বক্তব্যটির মূল বক্তব্য হচ্ছে বিএনপি নেতৃবৃন্দের, বিশেষ করে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুতরাং কোনো রকম বিতর্ক বা কোনো রকম আশঙ্কা তৈরি হয় সেই জায়গা থেকে অবশ্যই বিরত থাকা দরকার। আর আব্দুল আওয়াল মিন্টুর মতো রাজনীতিবিদ যারা একসময় আওয়ামী লীগে যেতে চেয়েছিলেন, পারেননি, পরে আবার বিএনপিতে ফিরে এসেছেন, এরা হয়তো আবার কোনোদিন সুযোগ পেলে আওয়ামী লীগে আবার চলে যেতে পারেন। সুতরাং সেই সমস্ত নেতারাও যখন বিএনপিতে এখন অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং তাদের মুখ দিয়ে যে বক্তব্যগুলো আসবে, এই দল ভারী করার চিন্তা বাদ দিয়ে আদর্শ ভিত্তিক বক্তব্য আসা দরকার। বিএনপির রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেটার প্রতিষ্ঠা করা দরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার লাইভে। দর্শক, আমি বেশ কয়েকদিন একটু অনুপস্থিত ছিলাম। সবসময় ব্যস্ত থাকি, বাট কখনো কখনো একটু ব্যস্ততা বেশি থাকে, যে কারণে আসলে প্রতিনিয়ত হাজিরা দেওয়াটা সম্ভব হয় না। যাই হোক, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলির মাঝে যে কোনো কারণে এক ধরনের তিক্ততা এখনো আছে। সেটা আপনার আকীদাগত বিষয় নিয়ে হতে পারে, মাসালাগত বিষয় নিয়ে হতে পারে। এটা নতুন না, এটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে হয়ে আসছে। বাট ইসলামের স্বার্থে মুসলমানেরা ঐক্যবদ্ধ হলেই সেটা দেশ এবং জাতির জন্য কল্যাণকর। তো সেটা হয়তো জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে এতদিন পরে হলেও আমলে নিয়েছে, বা তাদের হয়তো শুভ বুদ্ধির উদয় হয়েছে, এই জন্য অন্তত তারা একটা জায়গায় মানে অফিসিয়ালি মিলিত হয়েছেন, কথাবার্তা আদান প্রদানের সুযোগ পেয়েছেন। এটা আমি পজিটিভলি দেখি। যদিও আমি নিজেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, তিনি জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে মানে এক ধরনের কি বলে ভয়ঙ্কর সব উস্কানি দিয়েছেন। মানে শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে তাদের দলীয় নেতা কর্মীদেরকে এমন সব বক্তব্য দিয়ে উস্কে দিয়েছেন যে অনেকেই ধারণা করেছিলেন যে এরা হয়তো কোনোদিন কেউ কারোর মুখও দেখবে না। এটা অস্বাভাবিক না যে সমস্ত বক্তব্য তিনি আগে দিয়েছিলেন। মানে আমি বলতে চাচ্ছি, ধরেন আজ থেকে অ্যাবাউট 3-4 বছর আগের তার সেই বক্তব্যগুলো। তো ওই সময় আমি তার প্রতিটা বক্তব্যের রিভিউ করেছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে এসে নানান পরামর্শ আমাদেরকে দিয়েছেন। দল হিসাবে জামাতের লোকজনের সাথে যাদের আমার সম্পর্ক আছে, তারাও আমাকে বলেছেন যে তারা কড়া ভাষায় বলুক, আপনারা যদি একটু সহনশীল হন, একটু সুমিষ্ট ভাষী হন, একটু সফট হন, তাহলে দেশ এবং জাতির জন্য উপকার হয়। তো সঙ্গত কারণেই আমি বহুদিন যাবৎ এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা আর বলি নাই। বাট জামাত চরমোনাই হেফাজত নিয়ে সম্ভবত আমি দুটি পর্ব করেছিলাম তাদের ঐক্য নিয়ে। সেটা হয়তো কাজে লেগেছে, অথবা এমনও হতে পারে যে এই তিনটা শিবিরে মানুষের মাঝে এক ধরনের চিন্তার খোরাক জুগিয়েছি। তারা হয়তো চিন্তা ফিকির করেছে যে আসলে আমরা কোন পথে হাঁটছি, আমাদের কোন পথে হাঁটা উচিত, এটা নিয়ে হয়তো তারা চিন্তা ফিকির করেছে, যার ফলশ্রুতিতে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং জামায়াতে ইসলামীর আমির এই দুজনকে এক জায়গায় দেখেছি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি চরমোনাই দরবারে গিয়েছিলেন এবং চরমোনাইয়ের পীর বা শায়েখে চরমোনাই যাকে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম,
মানে রেজাউল করিম আর ফয়জুল করিম, এই দুজনের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, ঐক্যবদ্ধ হওয়া, এই সমস্ত নানান বিষয়ে আলাপ আলোচনা সেখানে হয়েছে। তো ওভারঅল বিষয়টিকে সব মহলে আমরা প্রশংসা করতে দেখেছি। সব মহল থেকেই এই বিষয়টিকে খুব প্রশংসা করা হচ্ছে। মানে আপনি চরমোনাই শিবির বলেন, কওমি শিবির বলেন, কিংবা এদিকে জামাত বা জামাত ঘরানার যারা বুদ্ধিজীবী, যারা আলেমে দিন, সাংবাদিক, রাজনীতিবিদ, তারা বিষয়টিকে পজিটিভলি নিয়েছেন। এই জন্যে এটা নিয়ে খুব একটা সমালোচনা হয়নি, বরং এটা নিয়ে অনেকটা এক ধরনের স্বস্তি বা আনন্দ প্রকাশ করেছে নেটিজেনরা। কিন্তু অন দি আদার হ্যান্ড, আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তাদের হয়তো গাত্রদাহের কারণ হয়েছে। তো বর্তমান সময়ে আপনারা জানেন যে গত 15-16 বছরে স্বৈরাচার হাসিনা যেভাবে আমাদের জাতিকে বিভক্ত করেছে, ঠিক সেভাবেই বিএনপির কয়েকজন নেতা, তারা স্বৈরাচার হাসিনার সেই মিশন বা দিল্লির সেই মিশন বাস্তবায়নে মাঠে নেমেছেন। তাদের অন্যতম দুজন ব্যক্তি আমি বলবো, একজন হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এটা বিএনপিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। বিএনপি বুঝুক আর না বুঝুক, আমার বলে যাওয়া দরকার, আমি বলে যাচ্ছি। বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি করতেছে এই দুইজন ব্যক্তি। এই স্বৈরাচার হাসিনার যে মিশন, সেইটা বাস্তবায়নে তারা মাঠে নেমেছেন। উনি একজন আর দুদু একজন। এই দুইজন ব্যক্তি দেশ এবং দেশের মানুষের কতটা ক্ষতি করছে সেটা আমি পরে আলোচনা করছি, কিন্তু বিএনপি নামক দলটার সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। এটা আমি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে ছোট মানুষ হিসাবে বললাম। আমাকে আপনি নাও চিনতে পারেন, আমাকে আপনি নাও গুনতে পারেন, এটা আপ টু ইউ, বাট আমার বলার আমি বলে গেলাম। ওই যে মানুষ একটা কথা বলে যে গরিবের কথা বাসি হলি ফলে, তো আমি গরিব মানুষ, হ্যাঁ, আমি অযোগ্য মানুষ, আমি অখ্যাত মানুষ, আমার বলার আমি বলে গেলাম। এটা মানবেন কি মানবেন না সেটা আপনাদের দায়িত্ব। তো যাই হোক, এই যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা যে ঐক্য জোট হয়ে আগামী নির্বাচন করার একটা প্রত্যয় ব্যক্ত করেছেন, এখনো অফিসিয়ালি আসলে কিছু হয়নি, তারা কথাবার্তা বলেছেন, ঐক্যমত্য পোষণ করেছেন। তো এর প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু তিনি একটা মন্তব্য করেছেন। যদি ওই মন্তব্যটা বণিক বার্তা হেডলাইন করেছে, কিন্তু অন্যান্য পত্রিকা এটা হেডলাইন করে নাই, ভিতরে লিখেছে। আর সম্ভবত বিবিসিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয় নিয়ে কথা বলেন নাই, কিন্তু ওই যে জামাতের মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে কথা বলেছে, কিন্তু জামাতের নাম নেন নাই। তো দুদু সাহেব কি বলেছেন? দুদু সাহেব বলেছেন যে স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদী সহযোগীর মেলবন্ধনে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বুঝতে পারছেন তো? মানে স্বাধীনতা বিরোধী শক্তি বলতে জামাতকে বুঝিয়েছেন, আর ফ্যাসিবাদী সহযোগী বলতে চরমোনাইকে বুঝিয়েছেন। তো আমি প্রথমত বলতে চাই যে আপনারা কি জানেন যে জনাব শামসুজ্জামান দুদুর বয়স কত? কেউ যদি একটু কমেন্টে বলেন যে ওনার বয়স কত। আমি একটু রিসার্চ করার চেষ্টা করেছি। ওনার যে আইডি, সেই আইডিতে ওনার জন্ম হচ্ছে সম্ভবত মার্চের 17 তারিখ, কিন্তু কোন সালে ওনার জন্ম সেটা উনি লেখেন নাই। কেন লেখেন নাই আমি জানি না। 55 বছর ওনার বয়স, 55 বছর। এত অল্প হয় কি করে? 55 বছর বয়স হলে 85-তে 86-তে
65, 70, 60, 65, 70, 55 তো হবেই না, ওনার বয়স 55 হবে না। আচ্ছা, 64, 65, অ্যাবাউট 64, 65। ওকে, তো আমাদের দেশ স্বাধীন হয়েছে অ্যাবাউট 53 বছর। তার মানে উনি স্বাধীনতার সময় ওনার বয়স ছিল 12 বছর বা 13 বছর। আচ্ছা, ঠিক আছে, 12 বছর 13 বছর। তো যাই হোক, ওনার বয়সটা আমার জানা দরকার ছিল, কারণ ওনাকে কেউ মুক্তিযোদ্ধা বলেন না, তার মানে উনি মুক্তিযুদ্ধ করেন নাই। তো যেহেতু ওনার বয়স 12-13 ছিল, আসলে মুক্তিযুদ্ধে যাওয়ার মতো বয়স ছিল না, অতএব এটা নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই। প্রশ্ন হলো, ওনার আব্বা তো নিশ্চয়ই জীবিত ছিলেন, ওনার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, এটা একটা প্রশ্ন। কিন্তু ওনার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন কিনা? না, মুক্তিযোদ্ধা ছিলেন না। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি দাবি করেন যে উনি মুক্তিযোদ্ধা, কিন্তু আসলে উনি মুক্তিযোদ্ধা ছিলেন না। সবাই স্বীকার করেন ওনার আব্বা রাজাকার ছিলেন। মানে ওই যে 71 টেলিভিশনে একজন নারী আপনার 2018 সালের নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিযুদ্ধকে জড়িয়ে তিনি নির্বাচনী প্রচারণায় একটা বার্তা ফেসবুকে ছড়িয়ে দিয়েছিলেন। সেই বার্তার প্রতিবাদ জানিয়েছিলেন সেই নারী 71 টেলিভিশনের। তিনি পরিষ্কার বলেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি রাজাকার ছিলেন, ওনার আব্বাও রাজাকার ছিলেন। তো আসলে উনি কি ছিলেন সেটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনারা একটু লক্ষ্য করবেন, সেই শেখ হাসিনার, স্বৈরাচার হাসিনার শাসনামল থেকে শুরু করে আজ অবধি এই মুক্তিযুদ্ধের কথা বলে যারা জামাতকে ঘায়েল করার চেষ্টা করতেছেন, এরা কেউই মুক্তিযোদ্ধা না। আবার 2-1 মুক্তিযোদ্ধা থাকলেও মানে সেই অর্থে রণাঙ্গনে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করেন নাই। ওই মানে মুক্তিযোদ্ধাদের না তালিকায় তার নামটা আছে কোন রকম, কিন্তু যারা আসলে মুক্তিযোদ্ধা, যেমন কর্নেল অলি আহমেদ, এইরকম মুক্তিযোদ্ধা যারা, বা বঙ্গবীর কাদের সিদ্দিকী, এইরকম মুক্তিযোদ্ধা যারা, তারা দেখবেন যে এই মানে মুক্তিযুদ্ধের কথা বলে জামাতকে ঘায়েল করা, হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিক্রি করে রাজনীতি করা, চেতনা ব্যবসা করা, এই সমস্ত কাজে কিন্তু তারা নাই। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, রণাঙ্গনে অস্ত্র হাতে জীবন বাজি রেখে দেশ এবং দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছিল, তারা কেউই এই সমস্ত বক্তব্য দেয় না। বক্তব্য তারাই দেয় যারা মুক্তিযুদ্ধ করে নাই, আসলেই করে নাই, এখন কোনোভাবে হয়তো নামটাম তালিকায় আছে আর কি, আসলে কখনো মুক্তিযুদ্ধ করেন নাই। তো এই মানুষগুলোর মুক্তিযুদ্ধ নিয়ে এত দয়া, এত মায়া, এত দরদ উতলায় উঠে কেন, আমি এটা বুঝি না, আমার কখনো বুঝে আসে না। আপনি মুক্তিযুদ্ধ করেনই নাই, অথচ আপনার মুক্তিযুদ্ধ নিয়ে এত দরদ উতলায় উঠতেছে কেন? অথচ যারা মুক্তিযুদ্ধ করেছে, বীর বিক্রম, বীরুত্তম খেতাব পেয়েছেন, উপাধি প্রাপ্ত মানুষ, তাদের কি কারোর পড়ে না, তাদের কারোর জলে না? আপনার জলে কেন? আপনি তো মুক্তিযুদ্ধ করেনই নাই। আপনার বয়স ছিল, আপনার যোগ্যতা ছিল, আপনার শক্তি সামর্থ্য ছিল, আপনি মুক্তিযুদ্ধ করেন নাই। আমার কথা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি মুক্তিযোদ্ধা হন, তাহলে উনি কেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো মুক্তিযোদ্ধা না? উনি কেন কর্নেল অলি আহমেদের মতো মুক্তিযোদ্ধা না? ওনার মুক্তিযুদ্ধের আমি জানি না আদৌ তালিকায় নাম আছে কিনা। ওনার আব্বা কেন রাজাকার? ওনার আব্বাকে কেন মুক্তিযুদ্ধের পক্ষে আনতে পারেন নাই? তখন তো ওনার বয়স ছিল, উনি তো আর দুদু সাহেবের মতো দুধ খাইতেন না। এই বিষয়টা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, এরা এই মুক্তিযুদ্ধকে সামনে এনে জামাতকে ঘায়েল করে না। আমি আবারও বলছি, এখন মুক্তিযুদ্ধ, 71, রাজাকার, আলবদর, এই সমস্ত প্রসঙ্গ যারাই আনছেন, এরা সবাই দিল্লির দোসর, দিল্লির প্রেসক্রিপশনে কথা বলছে, দিল্লির শেখানো কথায় কথা বলছে। এইটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এবার আসেন মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে যে স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদী সহযোগীর মেলবন্ধনে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাহলে আমার প্রশ্ন হলো, 1991 সালের আগে স্বৈরাচার এরশাদের পতনের সময় যখন আন্দোলন হয়েছিল,
সেই আন্দোলনে তো বিএনপিও ছিল, আওয়ামী লীগও ছিল, জামাতও ছিল। তো সেটা কি মেলবন্ধন ছিল না? তো সেই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র তো প্রতিষ্ঠা করেছিলেন দুদু সাহেব। 1991 সালের আগে স্বৈরাচার এরশাদকে হটানোর জন্য আপনারা যে সেতু বন্ধন বা মেলবন্ধন যাই বলেন করেছিলেন, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত একসাথে আন্দোলন করে স্বৈরাচার হটিয়ে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এরপরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন এবং সেই সরকারের অধীনে আপনারা নির্বাচন করেছিলেন। তো সেটা কি করে সম্ভব হয়েছিল দুদু সাহেব? সেখানেও তো স্বাধীনতা বিরোধী ছিল, এই তথাকথিত স্বাধীনতা বিরোধী জামাত ছিল না আপনাদের সাথে? ছিল। সেদিন সম্ভব কিভাবে হয়েছিল? যদি একটু বলতেন, এই কথার সাথে যদি ওই কথাটাও একটু যোগ করতেন তাহলে ফেয়ার হতো। এরপরে আসেন 1991 সালে নির্বাচন হয়ে গেল। নির্বাচনে সবাই এককভাবে অংশগ্রহণ করলো, আপনারা নির্বাচনে জয়লাভ করলেন। কিন্তু আপনারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন নাই। কিন্তু সরকার গঠনের জন্য আপনাদের কিছু আসনের দরকার হয়েছিল। তখন এই তথাকথিত স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে 18টি আসন ধার করেছিলেন। তখন কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দুদু সাহেব? কারণ এদের দ্বারা তো গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না। তো এই তথাকথিত স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে 18টি আসন আপনি ধার করলেন, আপনার লজ্জা লাগলো না দুদু সাহেব? আপনি তো বিশাল মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক। মুক্তিযোদ্ধাদের জন্য আপনার অনেক দয়া, অনেক মায়া, হ্যাঁ, কিন্তু তারপরেও আপনি মুক্তিযুদ্ধের প্রতি আপনার এই মায়া, এই দরদ, হ্যাঁ, এসব ত্যাগ করে এই স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে 18টি আসন ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। তখনও তো গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, তাই না? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তখন এই তথাকথিত স্বাধীনতা বিরোধীদের 18টি আসন আপনার দরকার হলো। আর এখন তারা অনেক দুর্গন্ধ হয়ে গেছে দুদু সাহেব, অনেক দুর্গন্ধ হয়ে গেছে। আসলেই কি আপনারা তাদের কাছ থেকে 18টি আসন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিয়েছিলেন, নাকি ক্ষমতা যাওয়ার জন্য নিয়েছিলেন? আসলেই ক্ষমতা। এই যে গণতন্ত্র করেন না, এটা আসলে আপনাদের মুখের বলি, এটা জাস্ট বুলি, তাছাড়া কিছু না। যদি সত্যিকারের গণতন্ত্রের কথাই বলে থাকেন এই কথা বলার মাধ্যমে, তাহলে 1991 সালে তাদের কাছ থেকে যে 18টি আসন ধার করলেন, হ্যাঁ, সেইটা কি, সেই কার্যক্রমটা কি আজকের আপনার এই বক্তব্যের সাথে যায় না? আসলে এটা আপনাদের বলি। কারণ মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান যথার্থই বলেছেন, এই যে গত কয়েকদিন আগে কনক সরোয়ারের টকশোতে তিনি বলেছেন যে গত 5ই আগস্টের বিপ্লবের পরে আজ অবধি দ্রুত নির্বাচন চাওয়া ছাড়া, মানে গণবান্ধব দেশ এবং জাতির পক্ষে আজ পর্যন্ত বিএনপির কোনো বক্তব্য, বিবৃতি, কর্মসূচি আমরা দেখি নাই। এটা বিএনপির জন্য লজ্জার। এটা আমার কথা না, দেখে আসেন কনক সরোয়ারের সে টকশোটা দেখে আসেন। এটা ডক্টর মাহমুদুর রহমানের কথা, যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক, যিনি বিএনপি সরকারের জ্বালানি উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এটা আমার বক্তব্য না। আপনারাও একটু দেখেন, বিবেক খাটান যে মাহমুদুর রহমান সত্য না মিথ্যা বলেছে। মাহমুদুর রহমান বললেই যে সেটা সত্য হয়ে যাবে সেটা আমি বলছি না। আপনিও একটু গত 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত তাদের বক্তব্য, বিবৃতিগুলো একটু যাচাই বাছাই করেন যে আদৌ তারা দেশ এবং জাতির কল্যাণে কোনো বিবৃতি, কোনো কর্মসূচি দিয়েছে কিনা দ্রুত নির্বাচন চাওয়া ছাড়া। দ্রুত নির্বাচন চাওয়া এটা দেশ এবং জাতির কল্যাণের বক্তব্য না, এটা বিএনপির কল্যাণের বক্তব্য। ক্ষমতায় যেতে হবে, এটা বিএনপির কল্যাণের বক্তব্য, এটা দেশ এবং জাতির কল্যাণের বক্তব্য না। 2, 3 হচ্ছে 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা 1999 সালে এই তথাকথিত স্বাধীনতা বিরোধীদের সাথে এলাই করেছিলেন, ঐক্য জোট করেছিলেন, যে ঐক্য জোট জামাত এখন চরমোনাইয়ের সাথে করতে চাচ্ছে।
একই জোট আপনারা এই তথাকথিত স্বাধীনতা বিরোধীদের সাথে করেছিলেন। তখনও তো গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল দুদু সাহেব। তখন কেমনে কি দুদু সাহেব এই স্বাধীনতা বিরোধীদেরকে সাথে নিয়েই তো নির্বাচন করলেন, একসাথে জোট করে নির্বাচন করলেন, ক্ষমতায়ও গেলেন। এই স্বাধীনতা বিরোধীদের আবার দুজনকে মন্ত্রীও দিয়েছিলেন, 3টা মন্ত্রণালয় দিয়েছিলেন। কেমনে কি দুদু সাহেব? তখন কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি? হয়েছে তো। তাহলে আজকে যে বলছেন সম্ভব না, কেমনে আমাকে একটু বলেন। 1991 সালে সম্ভব হলো, 2001 সালে সম্ভব হলো, 2025 সালে সম্ভব নয় কেন দুদু সাহেব? ও, জামাত ক্ষমতায় যাওয়ার জন্য, আপনাদের ক্ষমতায় যাওয়ার জন্য জামাত একটা বাধা। ক্ষমতায় যাওয়ার জন্য, বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য জামাত চরমোনাই একটা বাধা। এই জন্য আজকে বলছেন, আজকে গণতন্ত্রের দোহাই দিচ্ছেন, আজকে গণতন্ত্রের দোহাই দিচ্ছেন। 1991 সালে এই তথাকথিত স্বাধীনতা বিরোধীদের সঙ্গে মেলবন্ধনে আবদ্ধ হয়ে সরকার গঠন করলেন, তখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। কিন্তু আজকে হবে না। কেন হবে না? আজকে তারা আপনাদের সাথে নাই, বা তাদেরকে আপনারা আপনাদের সাথে রাখেন নাই। এই জন্য তাদের দ্বারা আর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এই যে হাস্যকর বক্তব্যগুলো দিচ্ছেন, আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই তরুণ প্রজন্ম অতীতের ইতিহাস একেবারেই কিচ্ছু জানে না? তাদেরকে এতটাই বোকা পেয়েছেন দুদু সাহেব, এতটাই বোকা পেয়েছেন? যে কথা হলো যে আমাদের জুলাই আগস্টের স্লোগানটা কি ছিল? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু এই পুরা স্লোগানটা খুব কম মানুষ হৃদয়ে ধারণ করেছে। অধিকাংশ মানুষ স্লোগানের প্রথম অংশ ধারণ করেছে। কি বলেছে? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তারপরে আর নাই। তার মানে হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ যে 15টি বছর 1.5 যুগ রাষ্ট্র শাসন করেছে, জনগণকে জিম্মি করে উন্মুক্ত একটি জেলখানায় বন্দি রেখেছিল, এই জায়গা থেকে জাতি বেরিয়ে এসছে। কিন্তু আপনারা সেই একই ফর্মুলায় আগাচ্ছেন। তার মানে এটা শেখ হাসিনারই মিশন, এটা দিল্লিরই মিশন, কিন্তু আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। এই বক্তব্যগুলো জাতি আর এখন খায় না। এইবার আসেন, আপনি গণতন্ত্রের কথা বলছেন, আমি শেষ করতে চাই। আপনি তো গণতন্ত্রের কথা বলছেন। আমি বিএনপির নেতা এবং কর্মী যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি বিএনপি করেন, আপনি কর্মী কি নেতা, ইট ডাজন্ট ম্যাটার, আপনি বিএনপি করেন। কিন্তু আপনি কি কোনোদিন ঘুমিয়েও স্বপ্ন দেখবেন যে আপনি বিএনপির চেয়ারপারসন হবেন? ঘুমিয়েও স্বপ্ন দেখবেন? যদি আপনি মুখে হয়তো আমার বক্তব্যের জবাব দেওয়ার জন্য হয়তো বলেও থাকতে পারেন অবশ্যই আমি স্বপ্ন দেখি, কিন্তু আপনার স্বপ্ন কি বাস্তবায়ন হবে কোনোদিন? কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। যদি গণতন্ত্রই প্রতিষ্ঠিত থাকবে বিএনপিতে, বিএনপি তো দাবি করে একটি গণতান্ত্রিক দল, তাই না? তো বিএনপিতে যদি গণতন্ত্রই থাকবে, তাহলে আপনি বিএনপির একজন নেতা, গ্রাসরুট লেভেল থেকে উপরে উঠে যাচ্ছেন আস্তে আস্তে, আপনি কেন বিএনপির চেয়ারপারসন হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না? আমাকে বলেন। একটা ফোনে অ্যালার্ম বাজায়, বন্ধ করে দেই। ডিস্টার্ব হচ্ছিল, এই জন্য আমি বন্ধ করে রেখে আসলাম। আচ্ছা, যে কথা বলছিলাম, যে আপনি বিএনপির নেতা বা কর্মী, আপনি বিএনপিতে যোগদান করলেন বা বিএনপির সাথে রাজনীতি করে আসতেছেন, আপনি কি এই স্বপ্ন দেখতে পারেন যে আপনি কোনোদিন বিএনপির চেয়ারপারসন হতে পারবেন? এই স্বপ্ন দেখতে পারবেন? কোনোদিন এই স্বপ্ন দেখতে পারবেন না। হয়তো দেখতে পারবেন, ঘুমিয়ে হয়তো স্বপ্ন দেখতে পারেন, কিন্তু এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ বিএনপি হচ্ছে জিয়াউর রহমানের দল, বিএনপি জিয়া পরিবারের দল, বিএনপির নেতৃত্ব দেবে জিয়া পরিবার।
একসময় জিয়াউর রহমান ছিলেন প্রেসিডেন্ট বা চেয়ারপারসন, তারপরে বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান হবেন, এখনো হন নাই, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তো হবেন, উনিও হবেন। হয়তো জিয়াউর রহমানের পরে তার মেয়ে আসবে, বা তার মেয়ের পরে আবার তার মেয়ের সন্তানরা আসবে। কিন্তু আপনি বিএনপির নেতা কোনোদিন বিএনপির চেয়ারপারসন হতে পারবেন না। কেন? বিএনপি গণতান্ত্রিক দল না, বিএনপি হচ্ছে পরিবারতান্ত্রিক একটি দল। এই দলে গণতন্ত্র নেই। কিন্তু এখন যদি আপনি আমাকে উল্টা মানে আমার বক্তব্যের প্রতি উত্তর করার জন্য আমাকে বলেন যে আপনি তো জামাত করেন, আসলে আমি জামাত করি না, জামাত করতে হলে তো কর্মী হয়ে কাজ করতে হয়, হ্যাঁ জামাতের সমর্থক বলতে পারেন। তো জামাতের সমর্থক মানে জামাতের রাজনীতি করা না, হয়তো ভোট টোট দেওয়া আর কি। তো একজন জামাতের কর্মী যিনি কর্মী হয়ে কাজ করতেছেন, ভবিষ্যতে হয়তো কোনো একটা জায়গায় নেতৃত্ব দিবেন, ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে, আস্তে আস্তে উপরে ওঠে। এইভাবে তো রাজনীতি হয়, তাই না? তো জামাতের কোনো নেতা যদি স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে জামাতের আমির হব, এই স্বপ্ন দেখাও যেমন যৌক্তিক, তার এই স্বপ্ন বাস্তবায়ন হওয়াটাও অসম্ভব না। জামাতের প্রতিষ্ঠাতা আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, আপনি দেখেন উনার পরিবারের একমাত্র উনি জামাতের আমির ছিলেন। এরপরে আর তার ছেলেরা কেউ জামাতের আমির হন নাই। সেটা পাকিস্তান বলেন, সেটা বাংলাদেশ বলেন, সেটা ভারত বলেন, কোথাও না। জামাতের যিনি প্রতিষ্ঠাতা তিনি একবার জামাতের আমির ছিলেন, তারপরে আর তার পরিবারের কেউই জামাতের আমির হন নাই। এবং পরবর্তী সময়ে যারা জামাতের আমিরের দায়িত্ব পালন করেছেন, অধ্যাপক গোলাম আজম, আব্বাস আলী খান, আব্দুর রহিম সাহেব, তারপরে মতিউর রহমান নিজামী সাহেব, মকবুল আহমদ সাহেব, এখন ডাক্তার শফিকুর রহমান, দেখেন তো সিলসিলাটা দেখেন। ডাক্তার শফিকুর রহমান কি মওদুদী সাহেবের ছেলে না মওদুদী সাহেবের নাতি? কেউ না। ডাক্তার শফিকুর রহমান কি অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে? না। পরিবারের কেউ না। ডাক্তার শফিকুর রহমান কি আব্বাস আলী খানের ছেলে? না। তার পরিবারের কেউ না। ডাক্তার শফিকুর রহমান কি মকবুল আহমদ সাহেবের ভাই? না, তাও না, পরিবারের কেউ না। মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে? না, তার পরিবারের কেউ না। তো তার মানে কি তারা আসছেন কিভাবে? রোকনদের ভোটে নির্বাচিত হয়ে আসছেন। জামাত ইসলামের আমির বা প্রেসিডেন্ট নির্বাচিত হন রোকনদের গোপন ভোটের মাধ্যমে। বিএনপির চেয়ারপারসন নির্বাচিত কি বিএনপির সদস্যদের ভোটে হয়? না। তাহলে এই যে গণতন্ত্রের বুলি আমাদেরকে শোনান, আমরা কি গণতন্ত্র বুঝি না? বর্তমান প্রেক্ষাপটে প্রধান যে রাজনৈতিক দলগুলি আছে, একমাত্র জামাত ছাড়া কোনো দলে গণতন্ত্র নেই, কোনো দলেই গণতন্ত্র নেই। ছোটখাটো যে রাজনৈতিক দলগুলি উঠে আসতেছে, ভবিষ্যতে আমরা দেখতে চাই যে তাদের দলে গণতন্ত্র আছে কিনা, সেটা আমরা দেখব। কিছু কিছু দলের কথা বলা যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাতের একটা ঐক্য হতে যাচ্ছে, বাট এখন পর্যন্ত আমরা সেখানেও কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি। বাট আমি জানি না যে রেজাউল করিম সাহেব জনগণের ভোটে আমির নির্বাচিত হয়েছেন কিনা, আমি জানি না, এই জন্য মন্তব্য করতে চাই না। বাট আমরা আরো কিছুদিন দেখতে চাই, এই দলটার বয়স বেশি দিন না, আরো কিছুদিন দেখতে চাই যে এই দলে ফজলুল করিম সাহেব যিনি পীর, তিনি তো প্রতিষ্ঠা করেছেন এই দলটা। মানে তিনি বলতে বাংলাদেশের আলেমরা প্রতিষ্ঠা করেছিলেন, এখন তারা সেটা পরিচালনা করছে। ওই বিতর্কে যাচ্ছি না। তো আমরা দেখতে চাই যে আসলে এই দলে গণতন্ত্র আদৌ আছে কিনা। আপনি জাতীয় পার্টি থেকে বের হয়ে এসছিলেন ওই যে পার্থ সাহেবের বাপের দল। তো পার্থ সাহেবের দলের প্রতিষ্ঠাতা তার আব্বা, এখন পার্থ সাহেব হচ্ছে সেই দলের নেতা, শীর্ষ নেতা। তার মানে ওখানেও পরিবারতন্ত্র। আচ্ছা, কর্নেল অলি আহমেদের দল, এখন উনি আছেন, উনি চলে গেলে যদি ওনার পরিবারের কেউ আসে তাহলে ধরে নেব যে ওটাও ওনারই দল। বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল, উনি প্রতিষ্ঠা করেছিলেন, উনি এখনো আছেন ওখানে। তো এমনি ভাবে আমি যতগুলো দলের এইভাবে নাম নিতে পারি, দেখবেন যে ওরাই আছে, ঘুরিয়ে ফিরে ওরাই আছে। নুরুদের দল, সেই দলে একজন নেতা হয়েছিল, কোনো কারণে সে দল শেষ। হ্যাঁ, এখন নুরু আবার সেই দলের প্রধান। তো যাই হোক, এই দলগুলির বয়স বেশি না, আমরা কিছুদিন দেখতে চাই যে এই দলগুলি কোথায় যায়। বাট ওভারঅল চিত্র যদি আপনি প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে দেখেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর বিএনপি, তো আওয়ামী লীগ তো এখন নাই,
বাট কয়েকদিন আগেও তো এরা বড় দল ছিল। তো এই দলগুলিতেও কি গণতন্ত্র ছিল? না, গণতন্ত্র ছিল না। তো তাহলে এই যে যে মানে যারা আমাদেরকে গণতন্ত্রের বুলি আওড়ায়, যারা আমাদেরকে গণতন্ত্রের সবক দেয়, তারা নিজেরাই গণতন্ত্র মানে না, তারা নিজেরাই গণতন্ত্রের চর্চা করে না। তো সেই দেশে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা কিভাবে করবেন? সেই দেশে আপনি ন্যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করবেন? তারা গণতন্ত্রের কথা বলে, অথচ পদ পদবীর লড়াইয়ে গত 5ই আগস্টের বিপ্লবের পর থেকে আজকে জানুয়ারির 23 তারিখ পর্যন্ত এই 6 মাসে বিএনপি, যুবদল, ছাত্রদল মারামারি করে নিজেরাই নিজেদের দলের 32 জন নেতা কর্মীকে খুন করেছে পদবীর লড়াইয়ে। তো আপনি যে আমাকে বা বাংলাদেশের জনগণকে গণতন্ত্রের সবক দিচ্ছেন, এটা কি ফেয়ার বলেন? এটা কি নৈতিক? এটা কি আদর্শিক? আপনারা নিজেরাই গণতন্ত্রের চর্চা করেন না। গণতন্ত্রের চর্চা নেই বলেই আপনাদের দলের লোকজন পদবীর কারণে মারামারিতে লিপ্ত হয়ে খুনোখুনিতে পর্যন্ত চলে গেছে। এবং এই অল্প সময়ে 6 মাসে আপনারা গড়ে 6 মাসে 32 জন। তার মানে কি? 6 মাসে 32 জন, তার মানে অ্যাবাউট 5 7 35, আপনার 6 ছক 36 বা 5 ছক 30। গড়ে প্রতি মাসে আপনারা 5 জন মানুষ খুন করেছেন পদবীর লড়াইয়ে। প্রতি মাসে 5 জন মানুষ খুন করেছেন, তাও আপনার দলের লোকজন, বাইরের লোকজন না। তো আপনি অন্যদেরকে যে গণতন্ত্রের সবক দেন, গণতন্ত্রের বুলি আওড়ান, আমাকে বলেন তো, একটু তো লজ্জা শরম থাকা উচিত, একটু ন্যূনতম লজ্জা শরম তো থাকা উচিত যে আমরা মানুষকে কিভাবে গণতন্ত্রের সবক দেই। আমাদের দলেই তো গণতন্ত্র নেই। এই যে দুদু সাহেব, তার বয়স ধরে নেন 60 বা 65, যাই হোক, সেই অর্থে উনি খুব বয়স্ক মানুষ না, খালেদা জিয়ার মতো বা হাসিনার মতো বয়স্ক মানুষ না। তো উনার তো অনেক লম্বা একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে। 1985 সাল থেকে উনি বিএনপির সাথে জড়িত। তো এই যে লম্বা একটা রাজনৈতিক ক্যারিয়ার, ওনার যোগ্যতাও আছে। উনি কি এই স্বপ্ন দেখেন যে আমি বিএনপির চেয়ারপারসন হব? আমি জানি না আদৌ দেখেন কিনা। দেখলেও তার এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে না। কেন হবে না? কারণ এটা গণতান্ত্রিক দল না, এটা পরিবারতান্ত্রিক দল, এটা জিয়ার দল, এটা খালেদা জিয়ার দল, এটা তারেক রহমানের দল। এই দলে নেতৃত্ব বাংলাদেশের কেউ দেবে না, শুধু জিয়া পরিবার দেবে। আপনারা আবার এই কথাগুলো অন্যভাবে নিবেন যে আপনি জিয়াউর রহমানকে খাটো করছেন, ছোট করছেন। না, জিয়াউর রহমান থাকলে হয়তো এটা হতো না। জিয়াউর রহমান তো নাই এখন। জিয়াউর রহমান তো এই দল এখন পরিচালনা করেন না। উনি থাকলে হয়তো আমরা চিত্রটা অন্যরকম দেখতাম, কারণ উনি আসলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। কিন্তু ওনার দলের কেউই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা না। আপনি দেখেন যে তারা এই যে কথায় কথায় বলে যে আওয়ামী লীগ জামাত ভাই ভাই। আচ্ছা আমাকে বলেন, আওয়ামী লীগের দোসর, স্বৈরাচার হাসিনার দোসর রাষ্ট্রপতি যিনি আছেন এখন, এই চুপ্পুকে তো প্রায় আমরা সরিয়ে ফেলেছিলাম গণভবন থেকে, ঘাড় ধাক্কা দিয়ে পাছায় লাথি মেরে বের করে দেওয়ার একেবারে প্রায় মোটামুটি পর্যায়ে চলে গিয়েছিলাম। কিন্তু তার বের করে দেওয়া ঠেকাইলো কারা? বিএনপি ঠেকিয়েছে, বিএনপি ঠেকিয়েছে। আমরা চুপ্পুকে অপসারণ করার জন্য আন্দোলনে নামলাম, এই আন্দোলনটা কে ঠেকিয়ে দিল? বিএনপি ঠেকিয়ে দিল। আমরা আন্দোলন করে ছাত্রলীগকে নিষিদ্ধ করলাম, সেই ছাত্রলীগ নিষিদ্ধ করার পর কষ্ট পেয়েছে কারা? বিএনপি কষ্ট পেয়েছে। আপনারা কাজে কর্মে আপনারা আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করবেন, আওয়ামী লীগকে সুযোগ সুবিধা করে দেওয়ার চেষ্টা করবেন, আর দোষ দেবেন আরেক দলের উপরে। এটা হয়? কথা হলো যে আপনারা যদি একেবারে নির্মল ফেরেশতার মতো হন, তাহলে আপনার কথাই মেনে নিলাম। আমি তো আগেই বলেছি যে জামাত একটা খারাপ দল, নিকৃষ্ট দল, ওদের কথা বাদ দেন। আপনারা তো ভালো দল, তা আপনাদের এত দোষ কেন? আপনারা এত ভালো দল, গত 6 মাসে পদবীর লড়াই করতে গিয়ে 32 জনকে খেয়ে ফেলছেন। গত 6 মাসে পদবীর জন্য
32 জন, আপনার দলের 32 জনকে খাওয়া ফেলছেন, আর আপনি আরেকজনকে সবক দিচ্ছেন গণতন্ত্রের সবক, আপনি আরেকজনকে ন্যায় বিচারের সবক দিচ্ছেন, আপনি আরেকজনকে ইনসাফের সবক দিচ্ছেন, আপনি আরেকজনকে সুশাসনের সবক দিচ্ছেন। এটা হয়? এটা হইল? আমাকে বলেন। আমার কথায় মানুষ ভোট দেবে কি না দেবে সেটা এখন যদি আমি বলি আপনার কথায় দেবে? এগুলো হলো ঝগড়া করার কথা, অশিক্ষিত মূর্খের কথা। এনিওয়ে, আমি আপনার কথায় রাখবো না। আপনার মন্তব্য করার রাইট আছে, আপনার মন্তব্য করার রাইট আছে। এটা হলো মানে কেমন দুজন কুস্তি করতেছে, দুজন কুস্তি করতেছে। এখন কুস্তির আবার নিয়ম আছে, আপনি ঘুষি মারতে পারবেন না, লাথি মারতে পারবেন না, কামড় মারতে পারবেন না। তো যিনি নিচেই পড়ছেন সে তো দেখছে হারিয়ে গেলাম, এখন কি করতে হবে? এখন একটা কামড় মারি উপরে উঠতে হবে। তো আপনি আমাকে কামড় মারছেন, আমি যে কথাগুলো বলছি, যে কথাগুলো খণ্ডন করেন, যদি যোগ্যতা থাকে খণ্ডন করেন। আপনি আসছেন কামড় মারতে, এই তো পারেন আপনারা, আর কিচ্ছু পারেন না, কামড় মারতে পারেন। আপনারা নিজের দলের নেতা কর্মীদেরকে কামড় মারিয়ে কবরে পাঠিয়ে দেন, আর আমি তো সাপুষা নাই বালি, আমাকে কেন কামড় মারবেন না? এটাই তো নিয়ম। আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে বিএনপি আসলে কি চায়, বিএনপি কেন আসলেও 1/11 মতো সরকার চায়। বিএনপি হয়তোবা ফেসিবাদ হওয়ার চেষ্টা করছে, মনে হচ্ছে তার ক্ষমতা যাওয়ার আগেই ক্ষমতায় কীভাবে বেশি দিন থাকা যায় সেই চেষ্টাটা মনে হচ্ছে তারা করতেছে। আর না হয় তারা কেন এমন দাবি করবে, এমন মন্তব্য করবে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।